আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অভিজ্ঞতায় বর্গমূল ও পূর্ণবর্গ সংখ্যার প্রধান বর্গমূল কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের গতদিনের বাড়ির কাজে তোমরা 6টা অঙ্ক পেয়েছিলে। আশা করি তোমরা সেগুলো সবাই করেছো। চলো আমরা আজ সেগুলোর উত্তর মিলিয়ে নিই। তো আমরা এগুলো কিভাবে করতে পারি? হ্যাঁ, দুই নিয়মে করতে পারি, যে এক, কাটাকাটি করে উপর থেকে প্রত্যেকটি হর এবং লব কাটাকাটি করার মাধ্যমে করতে পারি, অথবা আমরা তাদের গুণনীয়কগুলো লিখে লিখে করতে পারি। তাহলে চলো আমরা গুণনীয়কগুলো লিখে লিখে একবার চেষ্টা করে দেখি। দেখো, 2 হয় 6, এরপরে আবার 2 থাকে 3, এরপরে 3, 3 দুনো 6 দুনো 12। 32-এর ক্ষেত্রে আমরা লিখব 2 16, 2 8, 2 4, 2 2 2 1, 2 দুনো 4, 4 দুনো 8, 8 দুনো 16, 16 দুনো 32, অর্থাৎ 5টি 2 দিলে আমরা 32 পাই। এখন আমরা এখান থেকে কিভাবে করব? যতগুলো 2 বা যতগুলো সংখ্যা উপরে এবং নিচে উভয় স্থানে আমরা পাবো ততগুলো সংখ্যা আমরা বাদ দিয়ে দিব। দেখো তো এখানে কতগুলো সংখ্যা উভয় স্থানে আছে? এই যে এই দুটি সংখ্যা উপরে এবং নিচেই আছে। তো এগুলো বাদ দিয়ে আমরা যদি লিখি তাহলে লিখব 3 ভাগ 2 দুনো 4 দুনো 8। একইভাবে যদি বিয়োগ 63 ভাগ 42 যদি আমরা করি তাহলে 63কে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে 3 দিলে হয় 21, আবার 3 গুণ 7। 42-এর ক্ষেত্রে 2 গুণ 21, তাহলে 3 গুণ 7। তাহলে দেখো, এই 3 আর এই 7 এই অংশটি উপরে নিচে উভয় স্থানে আছে, তাহলে এগুলো বাদ দিলে হয় বিয়োগ 3 ভাগ 2। আবার 36 ভাগ 109 সংখ্যাটি যদি আমরা করি, দেখো এখানে 32 ছিল, 36কে যদি করি তাহলে প্রথমে 2, 18 দুনো 36, 2 9 দুনো 18, দেন 3 গুণ 3। 109কে যদি আমরা করতে চাই তো 109কে আমরা কিভাবে? প্রথমে দেখো 2 দিয়ে যায় কিনা, না 2 দিয়ে যাবে না, কারণ এটি একটি বেজোড় সংখ্যা। এরপরে 3 দিয়ে দেখি, 3 3 9, এরপরে 19, না যায় না। এরপরে 5 দিয়ে হবে না, কারণ 0 অথবা 5 নাই। 7 দিয়ে, 7 কে 7, এরপর 39, না 7 দিয়েও যায় না। এরপর 11 দিয়ে, দেখো তো 11 দিয়ে কি হবে? না, হবে না। তো আসলে কোনো সংখ্যা দিয়েই হবে না। কেন বলো তো? কারণ 109 একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কখনোই সেই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না। তো এটা 109ই থাকবে। এবং যেহেতু আমি উপরে নিচে কিছুই কাটাকাটি করতে পারিনি বা বাদ দিতে পারিনি, সেহেতু এটা 36/109ই থাকবে। আশা করি তোমরা এটা অনেকবার চেষ্টা করেছিলে কিন্তু পারোনি। না পারার কারণ এটা হবেই না। ঠিক আছে, চলো তো এখন আমরা পরবর্তী সংখ্যাগুলো দেখি। 106 ভাগ 159। দেখো, 106 যেহেতু জোড় সংখ্যা, সেহেতু 2 গুণ 5 3, এবং 53 একটি মৌলিক সংখ্যা, সুতরাং 53 দিয়ে আর যাবে না। এটা যেহেতু জোড় সংখ্যা নয়, সুতরাং এটা 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যেতে পারে। 3 5 15, 3 3 9, হ্যাঁ যাবে। 3 5 15, 3 3 9। দেখো 53, আবার 53 চলে এসেছে। সো 53 যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে থাকে 2 ভাগ 3। একইভাবে 75 ভাগ 150, 75কে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে 3 গুণ 25, 5 গুণ 5, আর 150 আছে, তো এটাকে প্রথমে যদি আমি 2 দিয়ে করি তাহলে হবে 75। তাকে আবার 3 গুণ 5 গুণ 5। তো খেয়াল করো, উপরে 3 5 5
আবার নিচেও 3 5 5, তো এগুলোকে বাদ দিয়ে দিলে থাকে, এটা বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ 1/2। 39/65 ক্ষেত্রে কি পাবো? বিয়োগ 39কে আমরা 3 গুণ 13, আর 65 ক্ষেত্রে যেহেতু 5 আছে, সো 5 দিয়ে চেষ্টা করি। 5 একে 5, 3 5 15। দেখো এখানে 13 আবার মৌলিক সংখ্যা এবং উপরে নিচে উভয় স্থানে 13 পাওয়া গিয়েছে, সুতরাং 3/5। তো আশা করি তোমাদের সকলের উত্তর আমার এই উত্তরের সাথে মিলে গেছে, এবং এই ধরনের কোনো অঙ্ক যদি তোমাদের বাস্তব জীবনে তোমরা কখনো দেখো, আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই এভাবে সমাধান করে ফেলতে পারবে। এখন বলো তো, যদি কোনো আয়তাকার আকৃতি হয়, এই যেমন এই আকৃতিটি একটি আয়তাকার আকৃতি, তাহলে সেই আয়তাকার আকৃতির ক্ষেত্রফল আমরা কোন সূত্রের মাধ্যমে পেতে পারি? আয়তাকার আকৃতির ক্ষেত্রফলের যে সূত্র আছে, সূত্রটি হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন বলো তো, এই যে আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র বলতে আমরা কি বুঝি? আয়তাকার চিত্র বলতে এই যে প্রত্যেকটি কর্নার, এই প্রত্যেকটি কর্নারই হবে লম্ব বা সমকোণ, তাই যদি হয় তাহলে সেই চতুর্ভুজটি হবে একটি আয়তাকার চতুর্ভুজ। তো এই আয়তাকার আকৃতির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। বলো তো এখানে দৈর্ঘ্য কোনটা আর প্রস্থ কোনটা? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 2 সেন্টিমিটার। তাহলে বলো তো ক্ষেত্রফল কি হবে? তাহলে এখানে ক্ষেত্রফল হবে 2 গুণ 3, অর্থাৎ 6 সেন্টিমিটার এবং সেন্টিমিটার। তো এটা সেন্টিমিটার তার বর্গ, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। যদি আমরা এটাকে বাংলায় লিখতাম তাহলে লিখতাম বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো, যদি এই চিত্রটি যদি এমন হয় যে হ্যাঁ, যে আয়তাকার চিত্রটি ছিল বা আয়তাকার যে মাঠ, তার পরিবর্তে যদি একটি বর্গাকার মাঠ হয়, তাহলে সেই বর্গাকার মাঠের ক্ষেত্রফল তুমি জানো যে 16 বর্গমিটার। এখন তোমাকে প্রশ্ন করা হলো বা তোমার প্রয়োজন হলো যে এই মাঠের একটি পাশের দৈর্ঘ্য লাগবে। দেখো একটি সাইডের, এই সাইডেও যতটুকু, এই সাইডেও কিন্তু ততটুকুই। বর্গের নিয়মই এটা, বর্গের সকল বাহুই সমান হয়। তাহলে এই বর্গের বর্গাকার বাগানের ক্ষেত্রফল বলা হলো 16 বর্গমিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য কত? খেয়াল করো, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। চলো আমরা আগেরটার সাথে মিলিয়ে দেখে নিই। মিলিয়ে আগে লিখি, তারপরে এই ক্ষেত্রে লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন খেয়াল করো, যেহেতু বর্গ সেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই সমান। তো আমি এখানে তার পরিবর্তে লিখতে পারি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তাহলে কি? দৈর্ঘ্য স্কয়ার, তাই না? দৈর্ঘ্য বর্গ। অর্থাৎ এই বর্গের এক বাহু তার বর্গ করলে আমরা ক্ষেত্রফল পাব। এটাই কিন্তু 16 মিটার, 16 বর্গ মিটার, তাই না? এখন বলো তো, কোন সংখ্যাকে যদি আমি বর্গ করি তাহলে 16 পেতে পারি? কোন সংখ্যাকে বর্গ করলে আমি 16 পাবো?
তোমরা হয়তো নিশ্চয়ই বলতে পারবে যে স্যার আমরা তো 4কে যদি বর্গ করি অর্থাৎ 4 গুণ 4 বর্গ অর্থাৎ কি একই সংখ্যার গুণ করা, তো 4 গুণ 4 যদি করি অর্থাৎ 4 4-এ 16 পাই। তো তোমরা কিন্তু এটা খুব সহজেই করতে পেরেছো, তাই না? কারণ এটা খুবই ছোট একটি সংখ্যা এবং তোমরা এটা খুবই কমন সাধারণভাবেই পাওয়া যায়, এই জন্য আমরা জানি 4-এর বর্গ 16। তো এই যে বর্গ তোমরা করলে, এই যে বর্গ করার পরে আমরা কি পেলাম, যে 4, সেই 4কে বলা হয় এই বর্গের মূল। দেখো আমরা লিখতে পারি কি 4 স্কোয়ার, 4 এর বর্গ সমান 16। তো এই 16 সংখ্যাকে বলা হয় বর্গ সংখ্যা, এবং এই 4কে শুধুমাত্র 4 কিন্তু বর্গ সহ না, 4কে বলা হয় বর্গের মূল। অর্থাৎ আমরা কি বলতে পারি, বর্গমূলকে বর্গ করলে বর্গ সংখ্যা পাওয়া যায়। কি বলবো, বর্গমূলকে বড় করলে বর্গমূলকে বর্গ করলে বর্গ সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ বর্গমূল এর বর্গ সমান বর্গ সংখ্যা। ঠিক আছে, তোমরা জিনিসটি আশা করি খুবই পরিষ্কারভাবেই বুঝতে পেরেছো। এখন বলো তো, এমন আর কোন সংখ্যা কি আছে যেই সংখ্যাকে গুণ করলে বা বর্গ করলে আমরা 16 পাই? তোমাদের পাঠ্য বইয়ের 32 পৃষ্ঠায় তোমাদের এই উত্তরটি, তোমরা যে উত্তরটি চিন্তা করছো যে হ্যাঁ এটা হতে পারে বা ওটা হতে পারে, সেই উত্তরটি 32 পৃষ্ঠায় যে ছক আছে এই ছকে উত্তরটি লিখে ফেলো। চলো এখন আমরা একটু ঋণাত্মক সংখ্যার গুণ হিসেবে দেখি ঋণাত্মক সংখ্যার বর্গ কিভাবে করি বা ঋণাত্মক সংখ্যার গুণ কিভাবে করি। মনে করো -8 এবং -8, তার গুণফল কত হবে? প্রথমে কি করব, 8 গুণ 8 64, আর এই বিয়োগ দুটি বিয়োগ মিলে হয় যোগ। আশা করি তোমরা জানো যে কখন যোগ আর কখন বিয়োগ হয়। তারপরও চলো আমরা একটু মনে করি। বিয়োগ গুণ বিয়োগ অর্থাৎ সমজাতীয় চিহ্ন যদি হয় বিয়োগ ঋণাত্মক, তাহলে এটি হয় যোগ, অথবা যোগ গুণিতক যোগ, এটিও হয় যোগ। কিন্তু যদি বিয়োগ গুণিতক যোগ হয় তাহলে এটি হয় বিয়োগ, এবং বিয়োগ যোগ গুণিতক বিয়োগ যদি হয় সেটিও হবে বিয়োগ। অর্থাৎ এখানে খেয়াল করো, দুটি চিহ্নই একই জাতীয় চিহ্ন, অর্থাৎ দুটি বিয়োগ চিহ্ন। তো একই জাতীয় চিহ্নের ক্ষেত্রে আমরা কি পাই? যোগ। আবার দেখো দুটি যদি যোগ চিহ্ন থাকে সেক্ষেত্রে একই জাতীয় চিহ্ন গুণ করলে আমরা পাই যোগ। এখানে খেয়াল করো পরবর্তী যে দুটি, এই দুটিতে বিয়োগ যোগ অথবা যোগ বিয়োগ, অর্থাৎ দুটি চিহ্ন বিপরীত, একটি যোগ এবং একটি বিয়োগ, এই উভয় ক্ষেত্রেই আমরা পাবো বিয়োগ। ঠিক আছে, তাহলে বিষয়টি কি দাঁড়ালো? একই জাতীয় চিহ্ন যুক্ত সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা ধনাত্মক সংখ্যা পাই, এবং বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যদি গুণ করি তাহলে আমরা ঋণাত্মক সংখ্যা পাই। দেখো এখানে আমরা একইভাবে ঠিকই করেছি। দেখো -8 বিয়োগ 8, তো কি করেছি? যোগ 64। তো দেখো আমরা যদি একইভাবে -3 গুণ -3 করি, 3 3 9, তার আগে বিয়োগ চিহ্ন দুইটি থাকার কারণে যোগ। তো একইভাবে যদি আমরা এখানে বিয়োগের পরিবর্তে যদি -3-এর পরিবর্তে যদি -4 গুণ -4 লিখি তাহলে কি হয়? 16 হয়।
দেখো বিয়োগ 4 গুণ বিয়োগ 4 মানে কি 4 এর বিয়োগ 4 এর বর্গ, তাই না? অর্থাৎ বিয়োগ 4 এর বর্গ করলে পাই 16। দেখেছো? হ্যাঁ, তাহলে তোমরা যে 4 নিয়েছিলে, 4 নিলেও 4 এর বর্গ করলেও হয় 16, এবং বিয়োগ 4 বা ঋণাত্মক 4 তার বর্গ করলেও হবে 16। চলো আমরা এই বাকি যেগুলো আছে সেগুলোর একটি একটি করে উদাহরণ একটু দেখে নিই। ধরো যোগ দুটাই ক্ষেত্রে ধরো 3 গুণ 3 বা 3 গুণ 2 6, এটা কিন্তু আমরা সবসময় করে থাকি। চলো একটি বিয়োগ যোগের গুণ করে দেখি। বিয়োগ 3 গুণ বিয়োগ 2, এই বিয়োগটাকে যদি আমি যোগ লিখি তাহলে কি হবে? হয় ঋণাত্মক 6, কারণ একটি যোগ একটি বিয়োগ। অথবা যোগ 4 গুণ বিয়োগ 3, এটিও হবে বিয়োগ 12। আশা করি তোমরা এটি জানো এবং এটি বুঝতে পেরেছ। ধন্যবাদ। চলো এখন আমি একটু সংজ্ঞা অনুযায়ী দেখে নিই। চলকের মাধ্যমে আমরা বলতে পারি যদি a এর বর্গ b এর সমান হয় তবে b কে a এর বর্গ বলে। আমরা কিন্তু আগেই দেখেছিলাম, যেখানে আমরা বলেছিলাম 4 এর বর্গ যদি 16 হয় তাহলে 16কে বলে 4 এর বর্গ, অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা কি বলবো? বর্গ। এবং a কে বলে b এর বর্গমূল, অর্থাৎ এই যে সংখ্যাটি একে বলবো বর্গমূল। যদি a ধনাত্মক হয় তবে a সমান বর্গমূল b। কখন হবে? যদি ধনাত্মক a হয়, a যদি ধনাত্মক হয়। অর্থাৎ আমরা এটা বলতে পারি আমরা বর্গমূল শুধুমাত্র ধনাত্মক সংখ্যার পেতে পারি। আমরা শুধুমাত্র ধনাত্মক সংখ্যার বর্গমূল পেতে পারি। ঠিক আছে, চলো ধনাত্মক সংখ্যার বর্গমূল। যেহেতু কোনো সংখ্যার বর্গ শূন্য অথবা ঋণাত্মক সংখ্যা, কিভাবে? দেখো, আমরা যদি বিয়োগ 4 তার বর্গ করি, যদি যোগ 4 তার বর্গ করি এবং যদি শূন্যের বর্গ করি তাহলে কি দাঁড়ায়? বিয়োগ 4 এর বর্গ 16, যোগ 4 এর বর্গ 16, আর শূন্যের বর্গ 0। অর্থাৎ আমরা ধনাত্মক বা ঋণাত্মক যে সংখ্যাকেই বর্গ করি আমরা একটি ধনাত্মক সংখ্যা পাবো অথবা 0 পাবো। এই জন্য বলছি, যেহেতু যে কোনো সংখ্যার বর্গ 0 অথবা একটি ধনাত্মক সংখ্যা, এটি ধনাত্মক সংখ্যা, সুতরাং 0 সংখ্যার বর্গমূল করলেও 0 পাবো এবং এর বর্গমূল একটিই পাবো, কারণ 0 বর্গমূল তো একটিই পাচ্ছ তুমি, 0। অন্য যে কোনো সংখ্যার বর্গমূল পাবো দুটি, একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক। আমরা কিন্তু একটু আগেই দেখেছিলাম যে 4 এবং -4, অর্থাৎ ধনাত্মক 4 এবং ঋণাত্মক 4 উভয়েরই বর্গ আমাদের 16। সুতরাং 16 সংখ্যাটির দুটি বর্গমূল, একটি ধনাত্মক 4 এবং একটি ঋণাত্মক 4। এখন বলো তো, ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি সম্ভব? অর্থাৎ আমি যদি বলি বিয়োগ 16, এই সংখ্যার বর্গমূল করা কি সম্ভব? তোমার উত্তর যেটি বা তুমি যেটি চিন্তা করছো সেই চিন্তার সপক্ষে যুক্তিটি 33 পৃষ্ঠায় যে ছক আছে সেই ছকটি লিখে ফেলো। সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে 3 মিনিট সময় দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই তোমাদের বইয়ে লিখে ফেলেছো। চলো এখন আমরা দেখি যে তোমরা যেটা লিখেছো সেটা সঠিক হয়েছে কিনা। আমরা জানি 0 এবং শুধু ধনাত্মক সংখ্যার বর্গমূল হয়। কি হয়? 0 এবং
শুধুমাত্র ধনাত্মক সংখ্যার বর্গমূল হয়। যেমন 9 একটি ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যার বর্গমূল যদি আমি করি তাহলে পাই 3। কিন্তু যদি ঋণাত্মক 9 এর বর্গমূল করি তাহলে কি পাই? তাহলে কি আমি -3 পাবো? অথবা ধনাত্মক 3 কি পাবো? চলো দেখে নিই। দেখো তো, -9 তার বর্গমূলের যদি বর্গ করি তাহলে পাই -9। কিন্তু যদি -3 তার বর্গ করি তাহলে পাই শুধুমাত্র 9। তাহলে কি এই দুটি সমান হলো? বা যদি তুমি শুধুমাত্র 3 এর বর্গ করো তাও তুমি শুধুমাত্র 9ই পাবে। অর্থাৎ বিয়োগ বা ঋণাত্মক সংখ্যার বর্গমূল কখনোই আমরা পাবো না। কেন পাবো না? কারণ বর্গমূল কিভাবে পাই? বর্গমূল পাই বর্গ থেকে। অর্থাৎ যেই সংখ্যার বর্গ ওই সংখ্যাটি, সেই সংখ্যাকেই বর্গমূল বলে। এখন আমরা কোনো সংখ্যাকে বর্গ করেই ঋণাত্মক 9 পাচ্ছি না। দেখো, -3কে বর্গ করলেও পাই না, ধনাত্মক 3কে বর্গ করলেও 9 পাচ্ছি না। তো আমরা কিভাবে বলবো যে -3 হলো -9 এর বর্গমূল? সুতরাং আমরা এটি বলতে পারি না। এজন্যই আমরা কি লিখবো যে হ্যাঁ, এজন্যই ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না। তোমরা আগে যেটি লিখেছিলে সেটি প্রতিস্থাপন করে এই লেখাটি লিখে ফেলতে পারো বইয়ে। এখন পূর্ণ সংখ্যার প্রধান বর্গমূল। প্রধান বর্গমূল বলতে ধনাত্মক বর্গমূলকে আমরা বুঝি। চলো, 2 এর বর্গ সংখ্যার বর্গমূল কত এবং ঋণাত্মক 2 এর বর্গ সংখ্যার বর্গমূল কত? চলো, যদি আমরা 2 দেখি, তার বর্গ অর্থাৎ 2কে বর্গ করলে পাই 4। এই 4 এর বর্গমূল কত? এই 4কে যদি এখন আমি বর্গমূল করি তাহলে কি পাবো? ধনাত্মক 2ও পেতে পারি, ঋণাত্মক 2ও পেতে পারি। আবার ঋণাত্মক 2 এর বর্গ হয় 4, সেই 4কে যদি আবার বর্গমূল করি তাহলেও ধনাত্মক অথবা ঋণাত্মক 2 পেতে পারি। তাহলে এটার থেকে আমরা চলকের মাধ্যমে বিমূর্ত রাশিতে কিভাবে প্রকাশ করতে পারি? এ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ অর্থাৎ এ হলো সেই বাস্তব সংখ্যা যেটি হলো একটি বর্গমূল। তাহলে এর স্কোয়ারের যদি আমরা রুট করি সেটি হবে অ্যাবসলিউট ভ্যালু এ, অর্থাৎ পরম মান এ। পরম মান বলতে বোঝায় এর ধনাত্মক বা ঋণাত্মক যে মানই দাও সেটা ধনাত্মক মানই হবে। ঠিক আছে? অর্থাৎ পরম মান এ হলো ঋণাত্মক এ যখন এ 0 থেকে ছোট এবং ধনাত্মক এ যখন এ 0 থেকে বড়। তো একে কি বলে? মডুলাস এ অথবা অ্যাবসলিউট ভ্যালু অফ এ কে এ এর পরম মান বলে। একে আমরা বাংলায় পরম মান এও বলতে পারি। তো এ এর পরম মান অর্থাৎ এর শুধুমাত্র মান, যেখানে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকবে না, তাকেই আমরা বলি পরম মান। তোমরা আশা করি আজকের ক্লাস বুঝতে পেরেছ। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।